বকের কথা শেষ হওয়ার সাথে সাথেই কিংকোবরা পিছন থেকে গিয়ে এক ছোবল মারে চিলকে, আর সাথে সাথে চিলটা মারা যায়। আর সে হয়ে যায় সেদিনের মতো কিংকোবরার খাবার। একটি গাছের মধ্যে একটি চড়ুই পাখির অনেকগুলো বাচ্চা হয়েছে। সে তার বাচ্চাদের খুব আগলে রাখে, কারণ তার বাচ্চাগুলো তো খুবই ছোট। বাচ্চাদের যাতে ছেড়ে যেতে না হয় তাই সে ডিম ফুটে বাচ্চা বেরোনোর আগেই অনেক খাবার মজুত করেছিল। কিন্তু তা তো প্রায় এখন শেষের দিকে। তাই সে মনে মনে ভাবলো, এবার তো আমায় খাবার আনতে যেতেই হবে। যদিও আমার বাচ্চাদের চোখ ফুটেছে, কিন্তু ওরা এখনো উঠতে পারে না। বিপদ হলে কি হবে? এই কথা ভাবতে ভাবতে মা চড়ুই নিজের মনে শিউরে উঠল। কিন্তু তার কাছে তো আর কোনো উপায় ছিল না। তাই সে তার বাচ্চাদের উদ্দেশ্যে বলে, বাছা, তোরা একটু সাবধানে থাক। আমি যাব আর আমার খাবার নিয়েই চলে আসব। তোরা ভয় পাস না কিন্তু। বাচ্চাদেরকে এই কথা বুঝিয়ে দিয়ে সে তার বাসা ছেড়ে উড়ে গেল খাবার জোগাড় করার জন্য। এদিক সেদিক ঘুরতে ঘুরতে সে ভাবতে লাগলো, একটু দেরি হোক, তবুও বেশি বেশি খাবার নিয়ে যেতে হবে, যাতে রোজ রোজ বেরোতে না হয়। এই সব ভেবে সে বেশি পরিমাণে খাবার মজুত করতে থাকলো। ওদিকে একটা চিল যেদিন থেকে মা চড়ুইয়ের ডিম ফুটে বাচ্চাগুলো বেরিয়েছিল সেদিন থেকেই সে নজর রেখে দিয়েছিল, আর মনে মনে ভাবতো যে কবে মা চড়ুই বাসা ছেড়ে যাবে আর সে চড়ুই পাখির ছানাদেরকে খেয়ে নিতে পারবে। খাবার খুঁজতে বাইরে যাওয়ায় সেই সুযোগটা চিলের কাছে এসেই গেল, আর সে ভাবলো, আহা, অবশেষে সেই দিন এসেই গেল। আজ আমার স্বাদ মিটবে। চড়ুইয়ের কচি কচি বাচ্চাগুলোকে খেয়ে তবে আমার পরাণ জুড়বে। মা চড়ুই যখন বেশ কিছু সময় পরে খাবার জোগাড় করে ফিরে এলো, তখন সে দেখল তার বাসা শূন্য। একটাও বাচ্চা সেখানে নেই। সে চিৎকার করে উঠল, বাছারা, কোথায় গেলে তোরা? তোরা যে বড্ড ছোট। কে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? এমন সময় সে গাছের ডালে বসে থাকা চিলকে দেখতে পেল। তারপর সে চিলকে বলল, ও, তাহলে তুমি আমার বাচ্চাদের খেয়ে ফেলেছো? এমন কাজ তুমি করতে পারলে? ওরা যে বড়ই ছোট। চুপ কর তো, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। তোর বাচ্চারা এখনো অবধি ঠিকই আছে, তবে তুই আমার কথা না শুনলে সত্যি তোর ছানারা মারা পড়বে। কোথায় আমার বাচ্চারা? সুরক্ষিত আছে তো? আমি তোমায় বিশ্বাস করছি। কি করতে হবে আমায়? তোর ছানারা আমার কাছেই আছে, সুরক্ষিতই আছে। শুধু তুই আমায় রোজ খাবার এনে দিবি, তাহলেই ওরা সুরক্ষিত থাকবে। আমি খাবার খাবার কিভাবে আনবো? আমি যে এক ছোট পাখি। তোমার মতো বড় পাখির খাবার কিভাবে জোগাড় করব? ওসব আমি জানি না। নিজের ছানাদের যদি বাঁচিয়ে রাখতে চাস তাহলে আমি যা বলছি সেটাই কর। এই কথা বলে চিল সেখান থেকে উড়ে চলে গেল। আর বেচারা মা চড়ুই মনের দুঃখে বাসায় বসে ভাবতে থাকলো, হায় ঈশ্বর, কি যে হলো! আমার বাচ্চাদের তুমি রক্ষা করো। আমায় যেভাবেই হোক ওই চিলের জন্য খাবার জোগাড় করতেই হবে। আমি পারবই। পরের দিন থেকে চড়ুই পাখি চিলের খাবার জোগাড় করতে লেগে পড়ে। সারাদিন ঘোরাঘুরি করে যা পায় সেটাই চিলের জন্য নিয়ে আসে। সারাদিন খাটাখাটনি করে খাবার খুঁজে রাতে চড়ুই পাখি নিজের বাসায় এসে ঘুমিয়ে পড়ে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু তার সাথে তার ছানাদের দেখা হয় না। তাই সে খুব চিন্তিত হয়ে ভাবতে থাকে, এতগুলো দিন হয়ে গেল, কত দিন আমার বাচ্চাদের দেখি না। আজ যখন চিলের জন্য খাবার নিয়ে যাব, শুধু একবার ওদের দেখতে চাইবো। যেই রকম ভাবা সেই রকম কাজ। চিলের খাবার নিয়ে যখন সে চিলের কাছে উপস্থিত হলো, তখন সে চিলকে বলল, অনেক দিন তো হলো, তোমার কথা মতো আমি তোমার জন্য খাবার জোগাড় করে আনছি আমার সাধ্য মতো। এবার অন্তত একবার আমার বাচ্চাদের দেখিয়ে দাও। এত বেশি কথা তোকে কে বলতে বলেছি? যা করছিস চুপচাপ করে যা, না হলে তোর ছানারা মারা পড়বে, এ কথা মনে রাখিস। কিন্তু আমি তো কিছু চাইনি, শুধু একবার আমার বাচ্চাদের দেখতে চেয়েছি। তুমি আমার এইটুকু আশাও পূরণ করবে না? তোর ছানারা ভালো আছে এটাই কি যথেষ্ট নয়? এখনো দেখার সময় আসেনি
তুই যেরকম কাজ করে যাচ্ছিস করে যা, তাহলে একদিন ঠিক তোর ছানাদের দেখতে পাবি। ততদিন আমার কাছে ওরা সুরক্ষিত থাক। তুই আর বিদে হয় এখান থেকে, আমায় শান্তিতে খেতে দে। চিলের কথা শুনে চড়ুই পাখি মনের দুঃখে ওখান থেকে চলে গেল। চোখের জল ফেলতে ফেলতে সে নদীর ধারে গিয়ে বসল আর বলল, কি জানি এই জীবনে আর আমার বাচ্চাদের দেখতে পাবো কিনা। খুব অসহায় লাগে, কিন্তু তবুও আমার কিছুই করার নেই। এই সব বলতে থাকে আর কাঁদতে থাকে। হঠাৎই একটা বক তা দেখে চড়ুইকে জিজ্ঞেস করে, কি হয়েছে চড়ুই, তুমি কাঁদছো কেন? আমি কি তোমায় কিছু সাহায্য করতে পারি? আমি যা সমস্যার মধ্যে আছি তাতে কেউই আমায় সাহায্য করতে পারবে না। তবুও বলো না, যদি কিছু করতে পারি। বলা তো যায় না, তাছাড়া তোমার মনও হালকা হবে একটু। বকের কথা শুনে চড়ুই পাখির চোখে জল এসে গেল। তারপর সে সব কিছু খুলে বলল বককে। চড়ুইয়ের কথা শুনে বক চমকে উঠল। করেছো কি তুমি? তুমি তো পুরো ঠকে গেছো। তোমার বাচ্চারা অনেক আগেই ওই চিলের খাবার হয়ে গেছে। আমিও ওই চিলের কাছে তোমার মতোই ঠকে গেছিলাম। আমার বাচ্চাদেরও সে খেয়ে নিয়েছিল। তখন আমি মানসিকভাবে এতই ভেঙে পড়েছিলাম যে কিছুই করতে পারিনি। মনের দুঃখে এখান থেকে চলে গেছিলাম। কিন্তু তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যে ওই চিল এখনো শোধরায়নি, একই রকম রয়ে গেছে। বকের কথাগুলো শুনে চড়ুই কান্নায় ভেঙে পড়ে। তখন বক তাকে শক্ত হতে বলে। সে আরও বলে, তুমি ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি। আমাদের প্রতিশোধ নিতেই হবে। আর তাছাড়া ওই চিল যাতে আর কারো এরকম ক্ষতি করতে না পারে সেটাও আমাদের দেখতে হবে। তুমি শুধু বলো কি করতে হবে আমায়। আমায় তুমি যা বলবে আমি সব কিছুতেই রাজি, কিন্তু তুমি শুধু উপায় বের করে দাও বন্ধু। আমরা কিং কোবরার কাছে যাব। জানি ও খুবই ভয়ানক, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমাদের এটা করতেই হবে। তবে এখনই চলো বন্ধু, আমি আর সহ্য করতে পারছি না। আমার বাছারা কত কষ্টই না পেয়েছে, আমাকে প্রতিশোধ নিতেই হবে। নিজেদের মধ্যে এইসব আলোচনা করার পর তারা কিং কোবরার কাছে গিয়ে পৌঁছায়। কিং কোবরা তখন নিজের গর্তে বিশ্রাম করছিল। বকই সাহস করে তাকে ডাকলো, কিং কোবরা, কিং কোবরা, আমাদের তোমার সাহায্যের বড় প্রয়োজন। সাহায্য করো আমাদের। বড্ড বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। তোমার কাছে আসলে কেউ বেঁচে ফেরে না জেনেও এসেছি, কারণ আমাদের কোনো উপায় নেই। দয়া করো আমাদের উপর। কি হয়েছে? কি এমন বিপদ হলো যে প্রাণ হাতে নিয়ে তোমরা আমার কাছে ছুটে এলে? আমায় খুলে বলো, আমি পারলে নিশ্চয়ই সাহায্য করব। বক তখন সব কথা খুলে বলল। চড়ুইও কাঁদতে কাঁদতে সাহায্য চাইল। বক আর চড়ুইয়ের বলা সব কথা শুনে কিং কোবরার ওদের উপর দয়া হলো। তখন সে বলল, আমার এলাকায় থেকে ওই চিলের এত বড় সাহস! ও নিরীহ পাখিদের উপর অত্যাচার করছে। আমি ওকে শাস্তি দেব। তোরা ওকে যেভাবেই হোক এই ঢিপির উপর নিয়ে আয়। তারপর আমি দেখছি কিভাবে ওকে শায়েস্তা করি। কিং কোবরা সব কথা শুনে বক আর চড়ুই ফন্দি আঁটা শুরু করে যে কিভাবে চিলকে ঢিপির উপরে আনা যায়। চড়ুই বলে সে খাবারের লোভ দেখিয়ে চিলকে ঢিপির উপর আনতে পারবে, আর সেই মতো সে চিলের কাছে গিয়ে পৌঁছায়। কিরে, এত দেরি হলো আজ? খাবার কই? নিজের ছানাদের আর বাঁচিয়ে রাখতে চাস না নাকি? না না, চাই তো। খাবার এনেছে তো, আজ অনেক খাবার পেয়েছি, তাই বয়ে আনতে পারিনি। আমি তো ছোট পাখি, তাই আর কি। তুমি চলো আমার সাথে, দেখিয়ে দেব তোমায়। তুমি অনায়াসে খেয়ে নেবে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, চল তবে। এই সব বুঝিয়ে চড়ুই ছল করে চিলকে নিয়ে কিং কোবরার বাসা অর্থাৎ নদীর ধারে ঢিপির উপর পৌঁছায়। তখনই বককে সেখানে দেখে চিল বলে ওঠে, এটাই বুঝি আমার খাবার, কিন্তু একে খুব চেনা চেনা লাগছে যে। ও, চেনা লাগছে বুঝি? তা লাগারই কথা। আমার বাচ্চাদের যেমন খেয়ে ফেলেছো, তেমনি ওর বাচ্চাদেরও একদিন খেয়ে নিয়েছিলে। মনে পড়ছে কি? ও, তাহলে তুই সব জানতে পেরে গেছিস। লাভ নেই, আজ তোদেরও সব শেষ করে দেব। তাহলেই সব ঝামেলার অবসান।
তুমি আমাদের কি শেষ করবে? আজ তোমারই যে শেষ দিন। বকের কথা শেষ হওয়ার সাথে সাথেই কিংকোবরা পিছন থেকে গিয়ে এক ছোবল মারে চিলকে, আর সাথে সাথে চিলটা মারা যায়। আর সে হয়ে যায় সেদিনের মতো কিংকোবরার খাবার। এইভাবেই চড়ুই আর বকের প্রতিশোধ নেওয়া সম্পন্ন হয়। এমন করলে আমি কিন্তু তোদেরকে আর রাখবো না। আমার ঘুম নষ্ট হয়ে যায়। ঘুমানোর সময়ও তোরা আমার মাথায় পটি করিস। না না, আমাদের ক্ষমা করে দাও নাগিন। শিমুলতলির জঙ্গলে টুন্না আর টুনিয়া নামে দুটো পাখি বাস করত। 2-3 দিন এক টানা ঝড় বৃষ্টি হওয়াতে তাদের বাসা ভেঙে যায়। অনেক কষ্টে তারা ওই ভাঙা বাসাতেই দিন কাটায়। বৃষ্টি থেমে যাওয়ার পরে টুনিয়া টুন্নাকে বলে, কি গো টুন্না, আমাদের বাসাটা তো পুরো ভেঙে গেছে। আসলে এই পিয়ারা গাছে বাসা করাটাই আমাদের ভুল হয়েছে। ঠিক বলেছ টুনিয়া, ভালো বড় গাছে বাসা বাঁধলে এমন ভেঙে যেত না। তোমার তো ডিম পাড়ার সময়ও হয়ে এসেছে। চলো আমরা সোনাঝুরির জঙ্গলে ওই যে বড় বটগাছটা আছে তাতে বাসা বানাবো। এরপরে টুন্না আর টুনিয়া সোনাঝুরি জঙ্গলে চলে যায়। তারা ওই বটগাছে বাসা তৈরি করে। সেই বটগাছে একটি নাগিন বাস করত। সেই নাগিন দেখতে পায় যে তারা বাসা তৈরি করছে এবং খুব রেগে যায়, আর মনে মনে বলে, আচ্ছা, এই ব্যাপার। আমার এই গাছে যেখানে আমি থাকি সেখানে আর কেউ আসার সাহস পায় না। সেখানে তোরা বাসা তৈরি করে থাকবি? আমি তো তোদের থাকতে দেব না। আমি এর আগে অনেক পাখির বাসা নষ্ট করেছি। আমার এই গাছে আমি কাউকে থাকতে দিইনি, আর তোদেরকেও দেব না। টুনি পাখি দুটি সারা দিন ধরে বাসা তৈরি করে। পরের দিন টুন্না বলে, যাক, তোমার তো ডিম পাড়ার সময়ও হয়ে এলো, আর আমাদের শক্তপোক্ত একটা বাসাও তৈরি হয়ে গেল। সত্যি এত সুন্দর বাসাটা তৈরি হবে আমি নিজেই ভাবতে পারিনি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, আর এখানে নিশ্চিন্তে আমরা থাকতে পারবো যতই ঝড় বৃষ্টি হোক। নাগিন তাদের কথাগুলো শুনতে থাকে আর মনে মনে বলে, দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। খুব আনন্দ পেয়েছিস তাই না? দেখি তোরা কি করে এখানে থাকিস। আমি তো তোদের থাকতে দেবই না। বটগাছের চারিদিক অত্যন্ত সুন্দর পরিষ্কার ছিল। এরপর ওই টুনটুনি পাখি দুজন পটি করে। ওই জায়গাটা খুব নোংরা হয়ে যায়। পরের দিন সকালে নাগিন ওই নোংরা জায়গাটা দেখতে পায়। ছি 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 ছি, আমার এই সাধের বটগাছটা এরা এইভাবে নোংরা করে দিচ্ছে। ইস, চারিদিকের কি অবস্থা! সারা রাত এরা শুধু পটি করে নোংরা করে দিল। এরকম দিনের পর দিন চলতে থাকলে আমি তো এখানে থাকতে পারবো না। সেই দিন সকালবেলা টুন্না বলে, তোমার ডিম পাড়ার সময় আর বেশি বাকি নেই। আমাদের তো কিছু খাবার জোগাড় করে রাখতে হবে। এটা তো একদম নতুন জায়গা, এখানে তো সেরকম খাবার চোখে পড়ছে না। চলো আমরা একটু দূরে গিয়ে কিছু খাবার নিয়ে আসি। এই বলে টুনটুনি পাখি দুজন যখন খাবারের সন্ধানে চলে যায়, তখন ওই নাগিনটা বিভিন্নভাবে ঠুকে ঠুকে বাসাটা নষ্ট করে দেয় এবং বলে, দেখ এবার কেমন লাগে। তোরা ফিরে এসে দেখবি তোদের বাসাটা আর নেই। এবার দেখি তোরা কি করে এখানে থাকিস, কি করে এখানে ডিম পারিস। আমার জায়গাটা তো পুরো নোংরা করে দিয়েছিস পটি করে করে। অন্যদিকে টুনটুনি পাখি দুটো খাবারের সন্ধান করতে থাকে। তারা একটি নদীর ধারে গিয়ে বসে। এমন সময় তাদের নিনি আর পপি পাখির সাথে দেখা হয়। নিনি আর পপি তাদের আগের বাসার পাশে থাকতো। কিরে, তোরা এখানে? তোদের তো কোনো পাত্তাই নেই ঘর ভেঙে যাওয়ার পর থেকে। আমরা এখন এই সোনাঝুরি জঙ্গলে থাকি। আমি তো ডিম পারবো। ডিম পাড়ার সময় তো একটা শক্তপোক্ত বাসা দরকার, তাই এখানে একটা বট গাছে বাসা বেঁধেছি। তোরা একদিন আয়, ভালো করে জমিয়ে আনন্দ করব। তুই আগে ডিম পার, বাচ্চা ফুটুক, তারপর একদিন তোদের বাচ্চাকে দেখতে যাব। অনেক অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা ঠিক আছে, তোমরা তাই করো। চলো টুনিয়া, এবার আমরা বাসায় ফিরে যাই।
বাসায় ফিরে মাটিতে তাদের বাসাটা ভেঙে পড়ে থাকতে দেখে তারা অত্যন্ত হতাশ হয়। এ কি টুন্না, আমাদের এত বড় সর্বনাশ কে করলো? হায় 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 হায়, এবার কি হবে? আমরা এত কষ্ট করে বাসাটা তৈরি করলাম, পুরো তছনছ করে দিয়েছে। নতুন করে বাসা বানাতে অনেক কষ্ট হবে। আজকে তো ঝড় বৃষ্টি হলো না, তাহলে বাসাটা নষ্ট করলো কে? নিশ্চয়ই কেউ ইচ্ছে করে এমন করেছে। আচ্ছা টুনিয়া, তুমি এত চিন্তা করো না তো, যা হওয়ার হয়ে গেছে। তোমার তো ডিম পাড়ার এখনও 2-3 দিন বাকি। তুমি বাসা না পেলে আর তো ডিম পাড়তে পারবে না। চলো আবার একটু কষ্ট করে আমরা বাসা তৈরি করি। এরপরে তারা আবারও বাসা তৈরি করতে থাকে। নাগিনটা সব কিছু লক্ষ্য করে আর মনে মনে বলে, তোরা তো বড্ড ঠেটা। আমি নষ্ট করলাম বাসাটা, আবারও তোরা এই গাছেই বাসা তৈরি করছিস। চলো টুনিয়া, আমরা আরও কিছু শক্তপোক্ত ঘাস পাতা, কাঠি, ডাল জোগাড় করি, যাতে কেউ এই বাসাটা সহজে ভাঙতে না পারে। তারা দুজন চলে যায় ঘাস পাতা জোগাড় করতে। ঠিক সেই সময় নাগিনটা তাদের বাসাটা আবার ভাঙতে যায়। এমন সময় ওই টুনটুনি পাখি দুটো সেখানে চলে আসে। দাঁড়াও, খবরদার! তুমি কে? তুমি কেন আমাদের বাসা ভাঙছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, শুধু একটু বাসা তৈরি করে থাকতে চেয়েছি। না হতচ্ছাড়া, আমার গাছে আমি কোনো পাখিকে জায়গা দিইনি, আর তোদেরকেও দেব না। তোরা চলে যা, নয়তো এই বাসা আমি আবার ভেঙে দেব। তোরা থাকবি না। দয়া করে আমাদের তাড়িয়ে দিও না, আর কটা দিন আমাদের থাকতে দাও। ডিম ফুটে ছানা বেরিয়ে গেলেই আমরা চলে যাব। এমন অসহায় অবস্থায় আমাদের একা করে দিও না। ঠিক আছে, কিন্তু বেশি দিন নয়, 2-3 দিনের মধ্যেই তোদেরকে চলে যেতে হবে। তবে হ্যাঁ, তোরা কিন্তু আর কোনোভাবেই আমার জায়গা নোংরা করবি না। সারাদিন পটি করে তোরা এই জায়গাটা নষ্ট করে দিয়েছিস। এমন করলে আমি কিন্তু তোদেরকে আর রাখবো না। আমার ঘুম নষ্ট হয়ে যায়। ঘুমানোর সময়ও তোরা আমার মাথায় পটি করিস। না না, আমাদের ক্ষমা করে দাও নাগিন, এমন ভুল আর হবে না। এইভাবে একটা দিন কেটে যায়। আজ তো দেখতে দেখতে 2 দিন হয়েই গেল। কাল টুনটুনিদের বলবো যেন এখান থেকে চলে যায়। আমি আজকে একটু ওই চাষ জমিগুলো থেকে ঘুরে আসি। সেই দিন সকালবেলাতে টুনিয়ার ডিম ফুটে বাচ্চা বেরোয়। টুনটুনি পাখিরা অত্যন্ত খুশি হয়। দেখেছো টুনিয়া, আমাদের ছানা একদম তোমার মতো দেখতে হয়েছে। কি গো, এবার তো আমাদের ছানাদেরকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। একটা জিনিস তো আমরা ভেবে দেখিনি, ছানারা তো সদ্য ডিম ফুটে বেরিয়েছে, এখন তোরা উঠতেও পারবে না। এই সময় আমরা কি করে বাসা ছেড়ে যাব? তুমি ঠিকই বলেছ, চলো আমরা নাগিনের কাছে যাই। নাগিন, নাগিন, আছো নাকি? তোমার সাথে একটা কথা আছে। টুনটুনি পাখি দুটো কোনো সাড়া পায় না। কোনো সাড়া পেলাম না তো। চলো আমরা পাশের ওই চাষ জমিগুলোতে দেখি। চাষ জমিতে গিয়ে টুনটুনি পাখিরা দেখে দুজন শিকারী তাদের জালে নাগিনকে বন্দি করেছে। তোমরা নাগিনকে এমন বন্দি করেছো কেন? তোরা চলে যা, নইলে তোদেরও বন্দি করব। এই নাগিনের মাথায় নাগমণি আছে। এই নাগিনকে মেরে ওই মণি বিক্রি করলে আমরা অনেক বড় লোক হয়ে যাব, বুঝলি? আমরা পায়ের উপর পা তুলে থাকবো। দয়া করে মেরো না, ছেড়ে দাও আমায়। তুমি কিচ্ছু চিন্তা করো না নাগিন, আমরা তো আছি। তুমি আমাদের দুঃখের দিনে থাকতে দিয়েছিলে, আমরা তোমায় কিচ্ছু হতে দেব না। তাই নাকি? তোরা আমাদের সাথে লড়বি? তোদের এত বড় সাহস! এরপরে টুনটুনিরা ওই শিকারীদের মাথায় ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে, আর ওই শিকারী দুজন মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এমন সময় টুনটুনিরা জাল কেটে নাগিনকে বাঁচায় এবং সেখান থেকে তাকে নিয়ে বটগাছে চলে আসে। সত্যি, তোরা না থাকলে আমি আজকে হয়তো বাঁচতাম না। আমি ভুল করেছি তোদের সাথে। তোদের আর কোথাও যেতে হবে না, তোরা আমার বাসাতেই থাক। আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো। তাই যাক বাবা, আমরা নিশ্চিন্ত হলাম। এই দেখো নাগিন, আমার ছানাদের। শোন, তোদের একটা কথা বলি, তোদের বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে, এদের খুব সাবধানে রাখবি। আমার কাছে আরও একটা জাদু নাগমণি আছে, যেটা আমি কাউকে বলিনি। সেই নাগমণিকে তোরা যে খাবার খেতে চাইবি, ওই নাগমণি সেই খাবারই তোদের সামনে এনে দেবে।
এরপরে নাগিনটা তার গর্ত থেকে নাগমণিটা তুলে এনে টুনটুনিদের হাতে দেয় এবং তারা সবাই মিলে একে অপরের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমাদের গল্প আজকে এখান পর্যন্ত। এই গল্পটি আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং আপনার কোনো পছন্দের গল্প জানা থাকলে কমেন্টে লিখে জানান। সবথেকে ভালো গল্পটি বাছাই করে এমন কার্টুন ভিডিও বানাবো এবং এখনই আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওতে ক্লিক করুন এবং রিও বার্ডসের আরও কার্টুন ভিডিও দেখতে থাকুন।